আমাদের পরিচয় কি? আমরা একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমরা কি করে কন্টেন্ট করি? কোনো ব্লগার বা কোনো ক্রিয়েটারের যদি কোনো দোষ বা গুণ যেটাই দেখি সেটা নিয়ে কখনো অ্যাপ্রিসিয়েট করি, কখনো তাদের ভুলগুলোকে শোধরানোর চেষ্টা করি, মানে বলি। ঠিক আছে, এটাই আমাদের কন্টেন্ট। এবং যে যেভাবে বলতে পারে, তার মনের ভাব যেভাবে ব্যক্ত করতে পারে, সেইভাবে একটা কন্টেন্ট তারা তৈরি করে। এইভাবেই করে আসছি আমরা। এইবার এর মধ্যে কেউ কেউ পার্সোনাল অ্যাটাক করছে, সেটা তো তাদের ইস্যু, আমি সেটা নিয়ে কথা বলতে চাই না। কিন্তু কালকের একটা জিনিস দেখে আমার খুব ভালো লাগলো। সহ ক্রিয়েটার এরকমই হওয়া উচিত। ঠিক আছে, কন্টেন্টের সঙ্গে কন্টেন্টের ঝগড়া যাই হয়ে থাক, কিন্তু আমরা একটা কন্টেন্ট ক্রিয়েটার আর একটা কন্টেন্ট ক্রিয়েটারের জন্য যে আর্জি জানাই, এটা কিন্তু খুব ভালো জিনিস। তো কাদের মধ্যে আমি এটা দেখলাম? আমি দুজনকে দেখেছি, আর কে কে করেছে আমি জানি না। দুজনকে দেখলাম, একটা হচ্ছে তনুশ্রী ঘোষাল দাস, আর একটা দেখলাম বেঙ্গলি ব্লগার মৌমিতা। ওরা দুজনই লাইভে উঠেছিল লাস্টের দিকে, ওটা আমি পরে দেখেছি রেকর্ডেড লাইভ। তো লাস্টের দিকে ওরা উঠলো এবং উঠে ওদের বক্তব্যটা এটাই ছিল যে এইখানে যারা গালাগালি দিয়ে বা অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ দিয়ে বা অন্যভাবে ভিডিও করেছে, তো তাদের মধ্যে সঞ্জয় যেমন করেছে তো অন্যরাও করেছে। ঠিক আছে, এবং মানে সবাই সমানভাবে দোষী। যদি সেইভাবে দেখো, অতীতে সবাই সমানভাবে দোষী, কেউ কম করেছে কেউ বেশি করেছে, কিন্তু করেছে সবাই। তাহলে শুধুমাত্র সঞ্জয়কে কেন দোষী করা হবে? কেন সঞ্জয়কে একটা চান্স দেয়া হবে না? কেন সঞ্জয়কে ক্ষমা করা যায় না? এই কথাটা কিন্তু এই দুটো ক্রিয়েটার বলেছে। এই দুটো ক্রিয়েটার কিন্তু এখানে বড় মানসিকতার পরিচয় দিয়েছে। যদি বলো কেন, যে তারা কিন্তু, আর যাই হোক, তাদের কিন্তু একজনকে নিয়ে তো অনেক কথা হয়েছে, একজনের ছেলেকে নিয়েও কথা হয়েছে, মানে সঞ্জয় বলেছে। তারপরেও কিন্তু তারা, তার যাতে কোনো ক্ষতি না হয় চ্যানেলের, তার যেন কোনো, মানে তাকে যেন বিশাল কিছু হ্যারাস না করা হয়, এই দিকে কিন্তু তারা নজর রেখে বলেছে যে আমরা চাই যে ওকে এই ব্যাপারটা থেকে রিলিভ করে দেওয়া হোক। কে কি রিলিভ করবে, আদৌ সঞ্জয় রিলিভ চাইছে কিনা সেটা পরের ইস্যু, কিন্তু ফার্স্ট ইস্যু হচ্ছে এই দুই ক্রিয়েটারের উদ্দেশ্যে, যে এরা কিন্তু সত্যি একটা বড় মনের পরিচয় দিয়েছে এবং এরা অ্যাকচুয়ালি প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটার, যারা কন্টেন্ট টু কন্টেন্ট কাজ করে। কিন্তু কিন্তু যদি কন্টেন্টের মানে এতে গিয়ে কন্টেন্ট ক্রিয়েটারের যদি কোনো ঝামেলা হয় বা কোনো সমস্যার মুখে পড়ে, তারাই কিন্তু সর্ব আগ্রে তার কথা বলেছে যে না, একে শাস্তি দেওয়া যাবে না। হ্যাঁ, এইটা। এইবার তারপরে একটা জিনিস আসছে, সেটা হচ্ছে প্রচুর ভিউয়ার্স, অনেক ভিউয়ার্স কিন্তু সঞ্জয়ের পাশে দাঁড়িয়েছে। তাদের বক্তব্য একটাই, যে ভাই সঞ্জয় যদি দোষী হয় তাহলে এখানে সবাই শাস্তিযোগ্য অপরাধ করেছে। মানে এখানে সীমার কথা, সুতপার কথা বা আরো 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 যারা আছে তাদের সবার কথা তারা বলছে, যে তাহলে তারাও শাস্তিযোগ্য অপরাধ করেছে যদি সঞ্জয় দোষী হয়। ঠিক আছে, এইবার ব্যাপারটা হচ্ছে সঞ্জয় হয়তো বিশাল আকারে বলেছে, এরা হয়তো অল্প করে বলেছে, কিন্তু সবাই পার্সোনাল অ্যাটাক, স্ল্যাং, এসবগুলো কিন্তু করেছে। তাহলে একা কেন সঞ্জয় দোষী হবে? এই ভিউয়ার্সদের কিন্তু এই বক্তব্য, এবং ভিউয়ার্সদের বক্তব্য যে এই যে স্ট্রিম লাইভটা হলো সেটা নিরপেক্ষভাবে হলো না, একতরফা হলো, এবং একজনেরই শাস্তির কথা বলা হলো এবং একজনকেই দোষী সাব্যস্ত করা হলো। প্রথম কথা হচ্ছে, সবার উদ্দেশ্যে, সব ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি যে ক্ষমার থেকে বড় জিনিস কিন্তু কিছু নেই। কিন্তু ক্ষমা তখনই করা যায় যখন কেউ, বিপরীতের কেউ যদি ক্ষমা চায়। তো এখানে তো সঞ্জয় ক্ষমা চাইতে রাজি নয়। সঞ্জয় তো বলছে আমি যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হব, আমি লড়বো। তাহলে তো ক্ষমা কি করবে? আজকের ব্যাপারটা দেখুন, এই যে 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 ক্রিয়েটাররা, এরা কিন্তু বলেছে আমরা আমাদের নিজেদের জায়গা থেকে বেরিয়ে এসে আর কাউকে পার্সোনাল অ্যাটাক বা কোনো গালি দিয়ে কোনো ভিডিও করব না। যদি একে অপরের নামে করি, সেক্ষেত্রে যে করেছে তার নামে জিডি করা হবে এবং তারপরে তার ব্যবস্থা নেওয়া হবে। তো এইখানে ব্যাপারটা হচ্ছে, যদি দেখা যায় যে আমি কাজ করতে গিয়ে আমার বাড়ির লোককে, আমার হাজব্যান্ড, আমার বাচ্চা, এদেরকে পার্সোনাল অ্যাটাক করা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমার কি করণীয়? আমার করণীয় থানায় একটা জিডি করা এবং আইনকে জানিয়ে রাখা যে আমাকে এইভাবে হ্যারাস করা হচ্ছে, সেটা করতে হবে। ঠিক আছে, আর তাহলে আমি এটা বলছি এই জন্যই যে মানুষকে কিন্তু একটু ভয় থাকতে হবে। সবাই যদি মনে করো যে আজকের উনি পরিবর্তন করে দিয়ে গেল, তারপরে আমরা 1 মাস 2 মাস দেখবো, তারপরে আবার পরিবর্তন হব না, তাহলে কিন্তু হবে না।
পরিবর্তন কিন্তু করতে হবে নিজেদেরকে। তাহলে কি হবে, তুমিও হ্যারাস হবে না, অন্য লোকও হ্যারাস হবে না। আজকে তোমার মুখ থেকে যদি লুজ স্টক বেরোয় তাহলে তোমার এগেনস্টে তো অন্য কেউ এফআইআর করতে পারে, এই ভয়টা তো তোমার আছে। তো সেই ভয়টা যদি কারোর থাকে তাহলে ভাই আমি বলবো সতর্কভাবেই ভিডিও করা উচিত। আর কিছু ভিউয়ার্সদের উদ্দেশ্যে একদম আমার কি বলবো, একদম হাত জোড়ো করে নিবেদন, আপনারা প্লিজ উত্তক্ত করবেন না কন্ট্রোভার্সি ক্রিয়েটরদেরকে। তারা যখন কারোর নাম ধরে ডাকছে, তারা যখন তাদের জায়গা থেকে এন্টারটেন দেওয়ার জন্য ভিডিও করছে, সে কিন্তু বলছে স্পেশালি আমি এন্টারটেন দেওয়ার জন্য ভিডিও করছি, তাহলে সে যখন এন্টারটেন দেওয়ার জন্য ভিডিও করছে, সে যখন নাম ধরে ডেকে নিজের জায়গাটা সিকিওর করার চেষ্টা করছে, নিজে কোনো বিপদে না পড়ে এরকম ব্যবস্থা করার চেষ্টা করছে, তো প্লিজ প্লিজ তাদের কাছে গিয়ে উত্তক্ত করা কথা বলবেন না প্লিজ। হ্যাঁ, আপনারা কন্টেন্ট রিলেটেড যা খুশি কথা বলুন, কিন্তু তাকে উত্তক্ত করবেন না। সে তো চেষ্টা করছে, একটা মানুষকে চেষ্টা করতে গেলে তার আশেপাশের লোকজনকেও তো সেই জায়গাতে তাকে সাহায্য করতে হবে, না হলে তো সে আবার ভুল পথে চালিত হবে। আর ভুল পথে চালিত হবে, অন্য লোকের কি হবে জানি না, তার তো ক্ষতি হয়ে যাবে। তো আপনারা যাকে ভালোবাসেন তার তো ক্ষতি চান না, নিশ্চয়ই চান না। তাহলে তাকে প্যাম্পার না করে তাকে ভুলটা যদি সে শুধরে নিয়ে ঠিক পথে যায়, অ্যাপ্রিসিয়েট করুন, তাহলে তো তারও জয় আপনাদেরও জয়। ব্যাপারটা বুঝুন, ব্যাপারটা বুঝুন। একজনকে ভালোবাসলাম মানে তাকে উত্তক্ত করলাম, তাকে জোর করে বললাম না তোমার উপরই এটা হয়েছে, না তুমি পাল্টাবে না, তুমি এই হবে না, তুমি সেই করবে না, এটা বলা ঠিক নয়। সে যখন নিজেকে মোল্ড করে, সে কিন্তু খুব ভালো এন্টারটেন করতে পারে, তো এন্টারটেন পারফরমেন্স করছে, সে যখন বলছে না আমি নাম ধরে ডাকবো, সে যখন বলছে আমি নিজেকে চেঞ্জ করবো, সে যখন বলছে আমি গালি দেব না, সে যখন বলছে আমি সুন্দর করে ভিডিও করব যাতে তোমাদের এন্টারটেনিং লাগে, তাহলে তাকে সেটা করতে দিন না। উনি তো নিশ্চয়ই নিজের ভিউজের জন্য খাটবে এবং এন্টারটেন পারপাসেই ভিডিও করবেন। তো আপনারাও সেখানে ভালোভাবে যদি রিসেন্টলি কমেন্ট করেন, কাউকে উত্তক্তমূলক কমেন্ট না করেন, তাহলে কিন্তু তার পথটা মসৃণ হবে। তো আপনারা তো তাকে ভালোবাসেন, তো সেই হিসেবে তার পাশে দাঁড়ান, এটুকুনি বলার দরকার। আচ্ছা, এইবার কথা হচ্ছে যে সঞ্জয়কে কেন একা দোষী সাব্যস্ত করা হচ্ছে। আমি বারবার বলছি সঞ্জয় একা দোষী হতে পারে না। এটাও হতে পারে না যে সঞ্জয়কে শিখিয়ে দিল আর সঞ্জয় বাচ্চা ছেলে তাই করলো, যেটা সঞ্জয় বলে অনেক সময় যে আমার দিদিদের জন্য আমি লড়েছি, আমার দিদিরা বলেছে বলে আমি লড়েছি, দিদিদের হয়ে আমি করেছি, এটা সঞ্জয় বলে থাকে। আর কিছু লোক বলছে যে সঞ্জয় শিখিয়ে দিয়েছে বলে আমি করছি। তো এখানে কেউ বিলো 18 নেই, আমি যতদূর জানি যারা যারা এখানে কন্ট্রোভার্সি করছে বিলো 18 কেউ নেই। তো ভাই, তোমাদের যদি নিজের ব্রেন থাকতে তোমরা নিজের ব্রেনকে কাজে না লাগিয়ে অন্য লোকের ব্রেনে নাচানাচি করো, তার ফলটা কে পাবে? কে পাবে? সঞ্জয় যদি দিদিদের জন্য লড়ে থাকে তাহলে সঞ্জয়ের বোঝা উচিত ছিল যে এই দিদিরা কিন্তু চিরকাল আমার পাশে দাঁড়াবে না, তারা নিজেদের স্বার্থে আমাকে ইউজ করছে, তাদের নিজের দরকারে আমাকে ইউজ করছে, আমার প্রয়োজন মিটে গেলে আমাকে ছিবড়ে করে রাস্তায় ফেলে দিতে তাদের 1 মিনিটও লাগবে না। এবং সেদিনকে তারা বলবে তোমাকে কি আমরা শিখিয়ে দিয়েছিলাম? তুমি একটা বড় লোক, মানে নিজের মতো করে চলার লোক, তোমার যথেষ্ট ম্যাচুরিটি হয়েছে, তুমি আমাদের কথা কেন নাচলে, এই কথা বলবে। কিন্তু এটা তো ঠিক যে একটা লোকের কানের কাছে যদি সারাক্ষণ হোয়াটসঅ্যাপ করে, মেসেজ করে, ফোন করে কুনুর 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 করা হয়, দেখো আমাকে এই বলছে, দেখো আমাকে ওই বলছে, দেখো আমাকে সেই বলছে, তুমি প্রতিবাদ করো, তুমি প্রতিবাদ করো, তুমি লড়ো, তুমি আমাদের জন্য লড়ো, তুমি আমাদের একমাত্র ভাই, তো তখন সে বার খেয়ে ক্ষুদিরাম হয়ে গেছে। এটা কিন্তু বাস্তব, এটা কিন্তু আমাদেরকে অনেকে করে, এটা প্রচুর মানুষের মধ্যে ইন্টারেস্ট আছে বাইরের জগতেও, যে তোমাকে প্রভোক করবে। আর সঞ্জয়ের ভুল হয়েছিল সেই প্রভোকেশনে পা দেয়া, এবং একটা দিদি যখন তাকে ইউজ করেছে দেখেছে, অন্য দিদিও সেই স্কোপটা নিয়েছে, একটা দিদি আবার একটা স্কোপ নিয়েছে, অন্য দিদি আর একটা স্কোপ নিয়েছে। এবং আমি এটা জানতাম অনেক মহিলারা যারা ভিডিও করতো, যারা সঞ্জয়কে দেখিয়ে অন্য অ্যান্টি ক্রিয়েটারদেরকে ভয় দেখাতো, রীতিমতো ভয় দেখাতো যে এইবার সঞ্জয় আসবে গালি নিয়ে। হ্যাঁ, এবং যারা এরকম গালাগালি দিয়ে ভিডিও করতে পারে না, তারা নিজেদেরকে দমিয়ে নিয়েছে যে দরকার নেই, ক্যাজরা ঘেটে লাভ নেই, কারণ সঞ্জয় অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ দেবে, বাজে কথা বলবে, সেটা সবাই নিতে পারবে না। তোমার মানে সোশ্যাল মিডিয়ায় তোমাকে নগ্ন করবে, তোমাকে বাজে কথা বলবে, তুমি নিতে পারবে? সবাই তো নিতে পারে না। তো ভয় পেয়ে প্রচুর লোক পিছিয়ে গেছে। আমার যতদূর মনে হয় এই যে আমরা কজন ছোট
গুটি কয়েক চারানা আটানা আদুলি যাদেরকে বলা হতো বা বলা হয় এখনো, সেই চারানা আটানা আদুলি গুটি কয়েক ক্রিয়েটাররা কিন্তু আমরা ভয় পাইনি। সঞ্জয় কিন্তু আমাদের এগেনস্টে ভিডিও করেছে, ঠিক আছে। এবার তোমরা বলতে পারো তোমরা কি সঞ্জয়ের এগেনস্টে ভিডিও করনি? অবভিয়াস করেছি। সঞ্জয় সুতপাকে অ্যাটাক করেছে, সেই অ্যাটাক দেখে না সুতপা আমাকে শিখিয়ে দেয়নি, আমি সুতপাকে যেগুলো যেগুলো সঞ্জয় বলেছে তার এগেনস্টে সঞ্জয়ের মানে এগেনস্টে ভিডিও নামিয়েছি। আমি খুব কমই নামিয়েছি, কিন্তু নামিয়েছি, ঠিক আছে। তো সঞ্জয় সেগুলো দেখেছে, প্রথম দিকে উত্তর দিত না, কারণ একটা জিনিস এখানে হয়, সেটা হচ্ছে যে কচি কচি ক্রিয়েটারদেরকে লোকে উত্তর দেয় না, মানে যারা বড় ক্রিয়েটার তারা কচি ক্রিয়েটারদেরকে উত্তর দেয় না, ঠিক আছে। কারণ আমার ধরো 25,000 হয়ে গেছে, কে ভাই ওই 2,000, 1,000, 5,000 কে উত্তর দেবে? তো এইভাবে অনেকেই আমাদের উত্তর দেয়নি। তারপরে সঞ্জয় কোনো এক সময় যখন দেখলো যে এদেরকে সব করা হয়ে গেছে, তখন এই চারানা আটানা আদুলিগুলোকে নিয়ে পড়লো, এবং ও যখন পড়ে তখন এক নাগাড়ে পড়তে থাকে, তাকে নিয়েই পড়তে থাকে, সমানে তাকে নিয়েই ভিডিও করতে থাকে, এটা ওর হ্যাবিট। এবং তখন ও তো ভিডিও টু ভিডিও করে না, কখনোই করে না ও ভিডিও টু ভিডিও, কারণ ওর অত সময় নেই, এটা তো মানো। কারণ ও দেখার একটা সংসারী লোক, বাজার হাট বাড়ির কাজকর্ম, তারপরে একটা মানে তোমার দোকানে ডিউটি দিতে হয়, আবার বাড়ি আসতে হয়, বাড়িতে এসে আবার ছেলে বউয়ের বায়না আত্মি শুনতে হয়, কত ভিডিও দেখবে। তাই ও বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ওই ধরনের ভিডিওই করে, এন্টারটেনিং, আর সেখানে গালি ল্যাঙ্গুয়েজ দেয়, এরকম ভিডিও, মজা করার ভিডিও, আর নাহলে অন্য কাউকে উত্তর দেয়, এবং এটা অনেক সহজ পদ্ধতি। তো সেটাই কিন্তু বারবার সঞ্জয় করেছে, ঠিক আছে। তো যখন বলে এরকম করেই বলে, বলতেই থাকে, একটা না একটা 10টা করে ভিডিও নামাতে শুরু করে দিল, কারণ তুমি আগে তাকে বলেছো তারপর। কিন্তু এই যে বলা হচ্ছে আমার বউকে বাচ্চাকে আগে বলা হয়েছে তারপর আমি বলেছি, আমি কিন্তু ওর বউ বাচ্চাকে বলিনি, তারপরেও আমাকে নিয়ে বলেছে, আমার বাচ্চাকে নিয়েও বলেছে, আমাকে নিয়েও বলেছে। বাট আমার মনে হয় যে ওটা ওর কোয়ালিটি, ওর বাইরেও করতে পারবে না, তাই ওটা করে। আমার সেটা নিয়ে কোনো বিন্দু বিসর্গ আফসোস বা রাগ অভিমান কিছুই ওর উপরে নেই, কারণ আমি বুঝি ওর জায়গাটা কি বুঝি, যে ওর ওই খাটার মানসিকতা নেই, ও অতটা খাটতে পারবে না, তাই জন্য এটা করে। এবং এই যে ওর দিদিদেরকে হেল্প করার ব্যাপারটা, সেটাও এই দিদিদেরকে কেউ কিছু বলেছে, ওরা ওর কানে কানে বলে দিল, দেখো এই বলেছে, এই ঘটনা, ব্যাস ও ওটা নিয়ে ভিডিও নামিয়ে দিল, তাতে তো ওকে আর ভিডিও দেখতে হচ্ছে না। মানে সঞ্জয় এই শর্টকাট পদ্ধতিটা নিয়েছিল। সঞ্জয় দেখেছিল আমার পক্ষে প্রতিদিন এত এত ভিডিও দেখে কি বাজারে চলছে, কি হচ্ছে, সেইগুলো নিয়ে এত এরমভাবে কন্টেন্ট করা সম্ভব নয়। তখন ও দেখলো যখন দিদিরা ওর উপর নির্ভর করছে, কারণ তোমরা জানো যে আমরা যখনই মহিলারা পুরুষ মানুষের উপর নির্ভরশীল হতে ভালোবাসি, সে আমার বাবা হোক, দাদা হোক, জ্যাঠা হোক, কাকা হোক, ভাই হোক, বড় হোক, আমরা পুরুষ মানুষের উপর নির্ভর হতে ভালোবাসি। তো যখনই আমাদের কোনো জায়গা থেকে আমরা পারছি না, হ্যাঁ, দৌড়াদৌড়ি করে, তখনই আমরা দাদার শরণাপন্ন হচ্ছিলাম। আর সেই জন্যই আমি সঞ্জয়কে চম্পা দাদা নাম দিয়েছিলাম, যে ও চম্পা দাদা আর 7-7খানা পারুল বোন, মানে সব বোনরা এসেই ওকে ওরমভাবে মানে উত্তক্ত করতো, আর সঞ্জয় ওই ফাঁদেই পা দিয়েছে, দিয়ে এগুলো করেছে। তবে এটাও ঠিক যে ওরা তার জোর করে দেয়নি, সঞ্জয় জোর করেই নিয়েছে। হ্যাঁ, কি করে নিয়েছে? সঞ্জয় জানে আমি কোনো ভিডিও টু ভিডিও, অত ভিডিও করার টাইম নেই আমার, আমি ভাই এরা এরকম বলবে, আমি সেটা দিয়েই একটা কন্টেন্ট তৈরি করে নিজের মতো বানিয়ে দেবো, ঠিক আছে। আর দ্যাটস ওয়াই কিন্তু সঞ্জয় এটা অ্যাকসেপ্ট করেছিল, আজকের বলে না, সেদিন থেকে। আর এই দিদিরা কি ভেবেছিল, যখনই আমরা মানে কারোর সঙ্গে পারবো না বা করতে পারছি না, তখনই আমরা এই ভাইকে নিয়ে গিয়ে ভয় দেখাবো, কারণ এটা আমাদের একটা অস্ত্র। সঞ্জয়কে তারা ইউটিলাইজ করেছে একটা অস্ত্র হিসেবে, সব দিদিরা যারা সঞ্জয়কে ইউজ করেছে। আমি এমনও লোককে চিনি যারা কেঁদে কেঁদে সঞ্জয়ের কাছে এসে বলেছে যে এই হচ্ছে, দেখো এই করো, সঞ্জয় ভিডিও নামিয়ে দিয়েছে। সঞ্জয় কিন্তু আকপিঠ চিন্তা করেনি যে এর ফল কি হবে, পরবর্তীকালে কি হবে, ও তখন ইনস্ট্যান্ট কাজ করেছে। সঞ্জয় প্রবলেমটা হচ্ছে সঞ্জয় এত চিন্তা ভাবনা করে কাজ করেনি এই ব্যাপারগুলোতে, তার কারণটাই হচ্ছে সঞ্জয়ের এত চিন্তা করার সময়ই নেই ইউটিউব নিয়ে, ওর তো অন্য জীবন আছে, সেগুলো নিয়ে চিন্তা করতে ব্যস্ত, ঠিক আছে। তো যাই হোক, আমার মুখ্য উদ্দেশ্যটা এটাই যে সঞ্জয় একা দোষী নয়, সবাই দোষী, এবং ভিউয়ার্সরা সেটা বলছে বারবার করে যে যদি একা সঞ্জয় শাস্তি পায় তাহলে সেটা খুব খারাপ হবে, সেটা কোনোভাবেই নিরপেক্ষ বিচার নয়, কারণ দোষ সবাই করেছে এবং সবাইকেই সেই দোষের শাস্তি দেওয়া হবে তাহলে, কারণ এগুলো সবই
পার্সোনাল অ্যাটাক পাস্টে করা হয়েছে। সঞ্জয় কিন্তু নিজেকে প্রচুর পরিবর্তন করে নিয়েছে। তাহলে কেন শুধু একা সঞ্জয় শাস্তি? এবং এই জায়গায় আমার ভিউয়ার্সদেরকে একটাই কথা বলার, সেটা হচ্ছে এইখানে অন্য যেসব ক্রিয়েটাররা আছে কেউ হাত জোর করে ক্ষমা চেয়ে নিয়েছে, কেউ এসে সঙ্গীতা ম্যাডামের শরণাপন্ন হয়েছে, কেউ বলেছে আমার ভুলে গেছে আর করবো না। যাই হোক, যেরকম করেই হোক নিজেরা নিজেদেরকে পরিবর্তন করবে বলেছে। একমাত্র সঞ্জয় যে বলেছে আমি লড়বো, ঠিক আছে, আমার উপর দিয়ে যাই হয়ে যাক লড়বো। এবার দেখো এই কেসগুলোতে কি হবে, ম্যাক্সিমামে বলবে যে তোমার এই ভিডিওগুলো প্রাইভেট করো, আর ম্যাক্সিমাম বলতে পারে যে তুমি আর এরকম কথা বলবে না, আর ম্যাক্সিমাম বলতে পারে যে তোমার কদিন হচ্ছে তোমার ভিডিও মানে তুমি ওয়াচে থাকবে, আর ম্যাক্সিমাম তুমি এদের কাছে ভিডিও করে ক্ষমা চেয়ে নাও। এর বাইরে তো কিছু বলবে না। যদি সঞ্জয় এই কেসটা লড়ে তাহলে এই কথাগুলোই হবে, বাদবাকি কিছু কথাই হবে না। তো সঞ্জয় ক্ষমা চাইতে চায়নি, হ্যাঁ, মানে এই 14 জন বা 15 জন যারা ওর নামে এফআইআর নাকি জিডি করেছে কারোর কাছে ও ক্ষমা চাইতে চাইছে না, ইন্টারেস্টেড নয়। তো সেইখানে আমরা বলে কি করব বলো? কারণ দুটোই তো জিনিস আছে, নয় তোমাকে ক্ষমা চেয়ে ব্যাপারটা থেকে ডিজলভ হয়ে যেতে হবে, আর নয় তোমাকে লড়তে হবে। এটা আমি আগের ভিডিওতেও বলেছি। তো সঞ্জয় ক্ষমা চাইতে ইন্টারেস্টেড নয়, হ্যাঁ, সঞ্জয় লড়তে রাজি। তাহলে তো সেইখানে আমাদের কিছু করার নেই। মানে আমরা ব্যক্তিগতভাবে যারা ভিউয়ার্স তারা কি করতে পারি, আমরা রিকোয়েস্ট করতে পারি, কিন্তু রিকোয়েস্টেই তো ম্যাডাম এই কথাই বলবে যে তাহলে সঞ্জয়কেও ক্ষমা চাইতে হবে, এবং আমার কাছে নয়, এই 15 জনের কাছে, তাই না? এটাই তো বলবে। এবার সঞ্জয় তো অ্যাকসেপ্ট করছে না ক্ষমা চাওয়ার ব্যাপারটা, ও তো মানে রণক্ষেত্রে নামতে রাজি আছে। তাহলে আমাদের এখানে কিছু করার নেই, মানে আমরা হেল্পলেস সঞ্জয়ের ব্যাপারটা। এবার আপনারা যেটা বলছেন যে কেন একা সঞ্জয় শাস্তি পাবে, দেখো সবাই তো নিজেকে পরিবর্তিত করে নিচ্ছে, অন্য যারা আছে তারা নিজেদেরকে পরিবর্তিত করে নিচ্ছে, এবং তারা যারা ভুল করেছে তারা অ্যাকসেপ্ট করে ব্যাপারটা থেকে বেরিয়ে আসতে চাইছে। পরে বেরোবে কি বেরোবে না সেটা পরের কথা, কিন্তু তারা চাইছে, তারা বেরিয়ে আসতে চাইছে, তারা ক্ষমা করে দিতে বলেছে, তারা ভুল করেছে স্বীকার করছে, নিজেদেরকে পরিবর্তন করতে ইন্টারেস্টেড, সমস্ত কিছু তারা এসে বলেছে। কিন্তু সঞ্জয় একটা স্পেশাল ব্যক্তি যে ক্ষমাও চায়নি আর এই জিনিসগুলো বলেন। তবে হ্যাঁ, নিজে ও কিন্তু নিজেকে রেকটিফাই করেছে, এবং পরিবর্তনটা কিন্তু সব ভিউয়ার্সদের চোখে পড়ছে। তাই কিন্তু ভিউয়ার্সরা সঞ্জয় হয়ে প্রতিবাদ করছে। ভিউয়ার্সরা কিন্তু কালা, বোবা, অন্ধ কোনোটাই নয়। ভিউয়ার্সদের চোখ কিন্তু পুরো খোলা, এবং কোথায় কি হচ্ছে, কে কি করছে, কার মেন্টালিটি কি, আস্তে আস্তে ভিউয়ার্সদের চোখ থেকে সমস্ত পর্দা সরে যাচ্ছে। এটাও কিন্তু বাস্তব, ঠিক আছে? তো সেই জায়গা থেকে ভিউয়ার্সরা চাইছে সঞ্জয়ের কোনোভাবেই যেন কোনো শাস্তি না হয়। তো আমারও সঞ্জয়ের কাছে এটাই রিকোয়েস্ট, সঞ্জয় তুমি যদি চাও, দেখো এইসব মেন্টাল হ্যারাস না খুব একটা ভালো জিনিস নয়। তো তুমি যদি চাও তাহলে একটা কাজ করতে পারো, যে ব্যাপারটা থেকে একটা ভিডিও করে রিলিফ চাইতে পারো, যে ভাই আমি এসব ঝামেলায় পড়তে চাই না, আমি আর কাউকে তো কিছু বলছি না, আর ভবিষ্যতেও বলবো না, যা হয়ে গেছে পাস্টে মানুষ অনেক কিছু করতে পারে, কিন্তু মানে আমি আর করবো না, এবং তুমি করবে না, এটা তুমি একটা ভিডিও মাধ্যমে রাখলে সেটা একটা ফুটপ্রিন্ট থেকে গেল সোশ্যাল মিডিয়াতে। আর সব থেকে বড় কথা হচ্ছে তুমি তো আর সেগুলো করছো না, তুমি না তো কাউকে বাজে কথা বলছো না, ও অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ বলছো না, হ্যাঁ, শুধু ওই মামনের মনের কথা ওর ব্যাপারটাতে বলেছিলে। তো যাই হোক, এই ধরনের কথাও বলো না, আমার মনে হয় এগুলো বলার ঠিক নয়। এইবার তুমি যা লড়াই করার লড়ো, এইটা। আর একটা ব্যাপার হচ্ছে, দেখো ভিউয়ার্সদের উদ্দেশ্যেও বলছি, আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যেও বলছি, যে চোখ কান খুলে রাখো। তোমরা কিন্তু সবটাই দেখতে পাচ্ছ, যেটা দেখতে চাইছো সেটাও দেখতে পাচ্ছ, যেটা দেখতে চাইছো না সেটাও দেখতে পাচ্ছ, এবং বুঝতে পারছো মানুষের মেন্টালিটি, মানুষ নিজেকে কিভাবে লোকের কাছে প্রেজেন্ট করছে, কি কেন প্রেজেন্ট করছে, কি প্রমাণ করতে চাইছে, সবটা বুঝতে পারছো। হ্যাঁ, আর আমরা সবাই কিন্তু সব বুঝতে পারছি, এবার বুঝে না বোঝার ভান করাটা আলাদা ব্যাপার। তো সঞ্জয়কেও আমি বলবো, সঞ্জয় দেখো তুমিও সব বোঝো, সব জানো, তোমাকে নতুন করে আমার বলার কিছু নেই, কারণ তুমি অনেক এক্সপিরিয়েন্সড আমার থেকে এই ইউটিউব সম্বন্ধে। কিন্তু আমার একটাই বক্তব্য, ভাই লড়তে পারোই, না লড়ার কিছু নেই, সব জিনিসেই লড়া যায়, কিন্তু তোমার যা এখন পরিস্থিতি, মানে যে চাপ, শিরে সংক্রান্তি, বাড়ির কাজ, এই একটা নতুন বাড়ি হচ্ছে, কি ঝামেলা হয় আমি জানি, কারণ আমি বছর 4 আগে ব্যাপারটা করেছিলাম, আমি বুঝতে পারি কি লেভেলের চাপ হয়। তো একটা বাড়ি করছো, তারপরে হচ্ছে তুমি কি যেন বলে, দোকান সামলাচ্ছ, একটা ছেলে আছে বাচ্চা, তারপরে যদি আবার তোমাকে এই হ্যারাসমেন্টের শিকার হতে হয়, পয়সা খরচা করতে হয়, সেটা মনে হয় আমার জন্য মনে হয় যে ফালতু। কি দরকার আছে বাপু? তুমি যখন নিজেকে চেঞ্জই করে নিয়েছো, যখন পরিবর্তনটা তুমি অ্যাকসেপ্ট করে নিয়েছো, তাহলে লিভ ইট।
হ্যাঁ, এটা থেকে বেরিয়ে আসো, কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ো না, নিজেকে মেন্টাল হ্যারাস করো না। আর একটা কথা তোমাকে আমি রিকোয়েস্ট করছি, সেটা হচ্ছে নিজের জন্যে সমস্ত কিচ্ছু করো, নিজের জন্য যত পারো লড়ো, নিজের পরিবার, নিজের সন্তান ছাড়া বাইরের আন বান শান কারোর জন্য কিচ্ছু ভেবো না। হ্যাঁ, ভিউয়ার্সরা তোমার আপন, হ্যাঁ তোমার ভিউয়ার্সরা অবশ্যই তোমার সঙ্গে পাশে আছে, বাদ বাকি এইখানে কন্ট্রোভার্সি জোনে কেউ কারোর দিদি ভাই বোন মা বাবা কেউ নয় গো। এগুলো জাস্ট ফর শো অফ, জাস্ট ফর মানে নিজের জিনিসটা ঢাকার জন্য শো অফ করে নাটক করে। এদের মধ্যে একজনেরও নিজস্বতা নেই। হ্যাঁ, এইবার যদি তুমি 100 জনের সঙ্গে মেশো, তার মধ্যে 2 জন 1 জন এক্সেপশনাল বেরোয়, সেটা বলতে পারবো না, সেটা তো হয়, সব জিনিসেই হয়, তো সেটা আলাদা কথা। বাদ বাকি তুমি ভিউয়ার্সদের নিয়ে, তোমার ফ্যামিলি নিয়ে তুমি চলো, তাদের কথা শোনো, তাদের মতো চলো। বাদ বাকি যাকে দেখছো বুঝতে পারবে উইদাউট ইন্টেনশন তোমার সঙ্গে কেউ মিশতে আসে না, এটাই বাস্তব, কেউ না। এবারে অনেককে দেখছি বলছে যে ভাই ভিডিও টু ভিডিও হবে, ভুল দেখলে ভুল বলবো, দোষ দেখলে দোষ বলবো, ঠিক দেখলে ঠিক বলবো। কিন্তু এই জিনিসটাই যখন আমি করি, তখন আমাকে দেখি বলতে আসে দোগলা দোগলা, এই সেই, সিঁড়ি করেছিল, সিঁড়ি করে ওঠার চেষ্টা করেছিল, এই করেছিল সেই করেছিল। আবার তারাই বলে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের যদি কথার ভ্যালু না থাকে তাহলে সে উঠতে পারবে না। তাহলে এদের মুখে কত কথা, এরা কি লেভেলের চাটতে আসে, আমি তো এটাই বুঝে পাই না, কি লেভেলের চাটে ভাই। কখনো দেখি মানে কাউকে নিয়ে কিছু আলোচনা করলেই বলবে দোগলা, কখনো তারা যখন চাটছে সেটা আমরা দেখতে পাচ্ছি তো ও চুপ করে থাকতে হবে, কখনো আবার বলছে না কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মনের জোর, কথার দামটাই আসল, ঠিক আছে। তো ভাই আবার দেখছি যে বলছে না অন্য লোককে সিঁড়ি করে উঠছে, মানে আমি কিছু বুঝি না, মানে এরা কি মানে জগা খিচুড়ি, নিজের স্টেটমেন্টেই নিজে ঠিক থাকে না, এরা নিজের স্টেটমেন্টেই নিজেরা ঠিক থাকে না, একবার এক এক কথা বলে। ভাই এখানে আমরা আমাদের, অন্য কারণ নই, এটা যে যত তাড়াতাড়ি বুঝে নিতে পারবে তার জন্য সেটাই ভালো। এবার যদি কেউ কারোর পাশে এসে দাঁড়ায় তাহলে বুঝবে সে নিজের স্বার্থে এসেছে, পরের স্বার্থে নয়। আর যদি কেউ কারো পিছনে না দাঁড়ায় অথচ ব্যাকবোন থেকে ঠিকঠাক কাজ করে, তাহলে বুঝতে হবে সেই মানুষটা জেনুইন পার্সন, আর কিছুই না। সামনে এসে শো অফ করে দাঁড়ানো মানেই তার ইন্টেনশনটা অন্য কিছু আছে। আর আমি আরো আশ্চর্য হয়ে যাই যে কিছু লোক এদিক উদিক করে বেড়ায়, তারা আবার নীতি কথা ওড়ায়। ভাই রে ভাই, কি বলবো, দুনিয়াটাই এরকম গোল 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 করে ঘোরে, কিছু বলার নেই। তো যাই হোক, আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে যে কথাগুলো বলার ছিল, হ্যাঁ আমি কখনোই বলবো না যে একই দোষে 3 জনে দোষী হয়েও একজন কেউ শাস্তি পা। আবার এটাও বলতে পারবো না সঞ্জয়কে যে তুমি মাথা নিচু করে ক্ষমা চেয়ে নাও, এটাও আমি ওকে জোর করতে পারি না যদি ও নিজে না চায়। তো ও যদি নিজে চায় এই ব্যাপারটা থেকে, এই মেন্টাল হ্যারাস থেকে বেরিয়ে আসতে, নিশ্চয়ই ও পারবে আমার মনে হয়। আর যদি ও মনে হয় না না আমার কাছে এইগুলো হ্যারাসমেন্ট কিছু নয়, কারণ আমি লড়তে পারি, আমি করতে পারি, তাহলে ইটস ওকে, কে বলবে কিছু। তো এটুকুই বলার ছিল ভিউয়ার্স। তোমাদের যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে। ততক্ষণের জন্য টাটা, লাভ ইউ অল।